হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, সামনেই ফাইনাল, আর বেশি দিন নেইও। মোটামুটি 2 মাস মতন সময় তোমাদের হাতে রয়েছে। এরই মধ্যে তোমাদের প্রস্তুত হতে হবে। আমার চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে এবার বিভিন্ন চ্যাপ্টারের ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারের সাজেশান। সেই সমস্ত সাজেশানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর থাকবে উত্তর, এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে তোমাদের বুঝিয়েও দেব। এর সাথে তোমরা পাবে আমার চ্যানেলে এবার থেকে ধারাবাহিকভাবে তোমাদের টেস্ট পেপারও খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে হয়তো। সেই টেস্ট পেপার আমি প্রত্যেকটা টেস্ট পেপারের পেজ কেমিস্ট্রির সলিউশন করে দেব, বুঝিয়ে দেব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যেটা তোমাদের খুব সুন্দরভাবে প্রস্তুতির জন্য খুব দরকার, যেটা লাস্ট 10 ইয়ার্স প্রত্যেকটি প্রশ্নের প্রশ্নপত্রে সলভ। ওকে, এইচএস হায়ার সেকেন্ডারিতে যে লাস্ট 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স সলভ করে দেবো আমি তোমাদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার সঙ্গে কানেক্টেড থাকো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কেমিস্ট্রির জন্য যাতে প্রস্তুতি খুব সুন্দরভাবে হয়। ওকে, তো চলো শুরু করি। আজকে তোমাদের জন্য থাকছে কেমিস্ট্রির সাজেশন পর্বে সলিউশন চ্যাপ্টার দ্রবণ। সেখানে শর্ট আর লং কোয়েশ্চেন্স উইথ আনসার্স এবং ইলাস্ট্রেশন থাকবে, বুঝিয়ে দেবো আমি সেগুলো খুব সুন্দর করে তোমাদের। এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যাপ্টারের সাজেশান তোমাদের থাকছে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা আজকের সাজেশান পর্বে যাই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে দ্রবণের উষ্ণতা নিরপেক্ষ রাশি কোনটি? মোলারিটি, মোলালিটি, নর্ম্যালিটি, ফর্ম্যালিটি। বিষয়টি হলো এদের মধ্যে 4টি রাশির মধ্যে 3টি উষ্ণতার উপর নির্ভর করে, একটি করে না। দেখো, আমি লিখে দিলাম তোমাদের যে মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি এই 3টে রাশি লক্ষ্য করে দেখো। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের গ্রাম অনুসংখ্যা হিসাব হয়। তাহলে প্রতি লিটার দ্রবণ মানে এই 3টে দেখো আয়তন, এখানে আয়তনের প্রশ্ন চলে আসছে। আর মোলালিটি দেখো প্রতি 1000 গ্রাম দ্রাবকে, তাহলে এখানে ওজনের প্রশ্ন চলে আসছে। তাহলে আয়তন সব সময় আমরা জানি উষ্ণতার সঙ্গে কানেক্টেড, রিলেটেড। তাহলে এই 3টে রাশি কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ড করে। কিন্তু মোলালিটি যেহেতু ওজন, তাহলে ওজন তো উষ্ণতার উপর নির্ভর করে না। তাই উষ্ণতা নিরপেক্ষ রাশি এখানে কোনটি হবে? অবশ্যই হবে মোলালিটি। মনে রেখো, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ওকে, চলো দ্বিতীয় প্রশ্ন। একটি কৃত্রিম অর্ধবেদ্য পদ্মার উদাহরণ দাও। একটি কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা হলো, দেখো, কিউপ্রিক ফেরোসায়ানাইড বা কপার ফেরোসায়ানাইড অর্ধবেদ্য পদ্মা নামেও পরিচিত। এর সংকেত Cu2FeCN6। এর একটি সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কৃত্রিম অর্ধবেদ্য পদ্মার সুবিধা হলো এটি উচ্চ চাপ সহ্য করতে পারে। আর যেখানে প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মার এটা অসুবিধার দিক, সেটা হলো প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা উচ্চ চাপ সহ্য করতে পারে না। জার্মান বিজ্ঞানী ট্রাউবে কৃত্রিম উপায়ে এই বিশেষ অর্ধবেদ্য পর্দাটি আবিষ্কার করেন। ওকে, জার্মান বিজ্ঞানী ট্রাউবে। তাহলে উত্তর যদি প্রশ্ন আসে তাহলে তোমরা যে কোনো একটা লিখবে, দুটো লেখার কোনো প্রয়োজন নেই, কপার ফেরোসায়ানাইড বা কিউপ্রিক ফেরোসায়ানাইড। ওকে, 3 নম্বর প্রশ্নে চলো। HCl ও CO2 গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি জলে দ্রবীভবনের ক্ষেত্রে হেনরির সূত্রটি প্রযোজ্য নয়? তার মানে তোমরা এবার হেনরির সূত্রের সীমাবদ্ধতাটা একটু ভাবো। হেনরির সূত্রের সীমাবদ্ধতা কি ছিল? দেখো, সূত্রের সীমাবদ্ধতা ছিল যে তরল দ্রাবকে কোনো গ্যাস বিয়োজিত বা সংযোজিত হলে এই সূত্রটি প্রযোজ্য হয় না। এখন দেখতে হবে HCl আর CO2-র ক্ষেত্রে কি ঘটনা ঘটে। আমরা জানি HCl এর ক্ষেত্রে যেটা ঘটে, HCl কে জলের মধ্যে দ্রবীভূত করলে আয়নীভবন বিক্রিয়া ঘটে যায়। এই H3O+ আর Cl- দুটো আয়ন উৎপন্ন করে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যাজ সাচ তেমন আয়নীকরণ বিক্রিয়া ঘটে না। তাহলে স্বাভাবিকভাবেই এই দুটোর মধ্যে হেনরির সূত্রটি প্রযোজ্য নয়। কার ক্ষেত্রে? HCl এর ক্ষেত্রে হেনরির সূত্রটি প্রযোজ্য নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, 4 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি তরল জোড়ের নাম লেখো যাদের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এমন উদাহরণ দেখো, ইথানল এবং অ্যাসিটন। এ প্রসঙ্গে একটা কথা বলে দিই, ইথানলকে যদি আমি এ দ্বারা সূচিত করি আর অ্যাসিটনকে বি দ্বারা সূচিত করি, এ প্রসঙ্গে একটুখানি ধনাত্মক বিচ্যুতি ব্যাপারটা একটু বুঝে নাও। ধনাত্মক বিচ্যুতি মানে আমরা জানি রাউল্টের সূত্র থেকে যে গ্রাফ যে আঁকা যায়, সেখানে যদি আমরা এটাকে বাষ্পচাপ করি তোমরা জানো, আর এটাকে যদি মোল ভগ্নাংশ করি, তাহলে অ্যাকচুয়ালি আদর্শ ক্ষেত্রে সূত্রটা কেমন হওয়া উচিত? আদর্শ ক্ষেত্রে হওয়া উচিত এমন হওয়া উচিত। ধনাত্মক বিচ্যুতি মানে জাস্ট এই দেখো,
এই এবার কেন হলো, এবার ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে এ এর মধ্যে আকর্ষণ বল, এ আর এ এর মধ্যে আকর্ষণ বল আর বি এর মধ্যে আকর্ষণ বলটা এ আর বি এর মধ্যে আকর্ষণ বলের থেকে বেশি। ওকে, তাহলে এ একই রকমভাবে বি আকর্ষণ বলটা এ বির থেকে বেশি। তাহলে স্বাভাবিকভাবে বুঝে নাও একটুখানি, স্বাভাবিকভাবেই এই দুটো ইথানলের সঙ্গে বন্ধনে তৈরি করতে ব্যস্ত, হাইড্রোজেন বন্ধন, আর অ্যাসিটোনের সঙ্গে ডাইপোল আকর্ষণ বল তৈরি করতে ব্যস্ত। ফলে এরা নিজেদের মধ্যে কোনো বন্ডিং সেইভাবে অ্যাসাস তৈরি হচ্ছে না। ফলে যখন দুটোর মিশ্রণ রাখছো এরা একাকী থাকছে, ইথানলের মতন থাকছে, অ্যাসিটোনের মতন থাকছে। ফলে স্বাভাবিকভাবে এদের বাষ্পীভূত হওয়ার প্রবণতা বিশুদ্ধ অবস্থা অপেক্ষা বেশি। ফলে বাষ্পীভূত হওয়ার ইচ্ছা বা প্রবণতা বেশি হওয়ার জন্য এরা কি দেখাচ্ছে, ধনাত্মক বিচ্যুতি। অর্থাৎ দেখো এদের গ্রাফগুলো উপরের দিকে উঠে গেছে, উত্তল আকার ধারণ করেছে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে 4-এর সঙ্গে 5টা আমি একসঙ্গে ব্যাখ্যা করে দিতে পারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে দেখো অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম দুটোকে আমি এ আর বি দিয়ে ডিনোট করেছি। অ্যাসিটোনের সঙ্গে অ্যাসিটোনের মধ্যে আকর্ষণ বলের থেকে ক্লোরোফর্মের মধ্যে আকর্ষণের থেকে অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের আকর্ষণ বলের পরিমাণ বেশি। এখানে আবার এ বির মধ্যে আকর্ষণ বলটা এ আর বির থেকে বেশি। স্বাভাবিকভাবেই এদের বাষ্পীভূত হওয়ার প্রবণতা বিশুদ্ধ অবস্থা অপেক্ষা কি কম। তাহলে এরা নিজেদের মধ্যে যেহেতু প্রবল আকর্ষণ, তাহলে অ্যাসিটোন আর ক্লোরোফর্ম পরস্পরের সঙ্গে ডাইপোল আকর্ষণের দ্বারা খুব সুন্দরভাবে বন্ডিংয়ে থেকে এদের বাষ্পীভূত অবস্থায় যাওয়ার প্রবণতা কম। তাই এরা কি দেখায়, এদের দেখো এই যে এদেরটা গ্রাফটা নিচে হচ্ছে, এ দেখো, তাহলে এটাকে ঋণাত্মক বিচ্যুতি বলে। অর্থাৎ এরকম উত্তল আকার ধারণ করলে ধনাত্মক বিচ্যুতি আর নিচে নেমে গেলে ঋণাত্মক বিচ্যুতি। বোঝা গেল? তাহলে কনসেপ্টটা বোঝা গেল। কনসেপ্টটা হচ্ছে যদি নিজেদের মধ্যে আকর্ষণ বল বেশি হয় বিপরীতের মধ্যে আকর্ষণের থেকে, তাহলে সেটা ধনাত্মক বিচ্যুতি দেখায়। আর যেখানে দেখো অপরের মধ্যে আকর্ষণ বলটা বেশি হয় নিজেদের থেকে, সেখানে ঋণাত্মক বিচ্যুতি দেখায়। ক্লিয়ার? তাহলে 4 আর 5 একসঙ্গে বুঝিয়ে দিলাম। চলো 6-এরটা দেখি এবার। এখানে তোমাদের মনে রাখার একটা সুবিধা আমি বলি, দেখো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যখনই আসবে তখনই দেখবে ধনাত্মক বিচ্যুতি এই দুটোর সঙ্গে কানেক্ট করো। ধনাত্মক বিচ্যুতি মানেই হচ্ছে, মনে রেখো, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। জাস্ট উল্টোটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে। তাহলে এটা হলে সর্বনিম্ন, আর মনে রাখবে যখনই ঋণাত্মক হবে, ঋণাত্মক বিচ্যুতি দেখালেই সেটা হবে সর্বোচ্চ। মনে থাকবে, অনেক সময় গুলিয়ে যায় অনেকের, এটা মনে রাখবে, তাহলে আর ভুল হবে না। ধনাত্মক বিচ্যুতি দেখালে সেটা সর্বনিম্ন, আর ঋণাত্মক বিচ্যুতি দেখালে সর্বোচ্চ। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যেই বলছে, সঙ্গে সঙ্গে তুমি একটা ধনাত্মক বিচ্যুতি মনে করো, তাহলেই হবে। তুমি একটা ধনাত্মক বিচ্যুতি মনে করো, তার মানে এক্ষুনি তোমাদের বোঝালাম তাহলে কি, ইথানল আর জল, ইথানল অ্যাসিটোন এখানে দেখিয়েছি। তুমি ইথানল অ্যাসিটোনও বলতে পারো, ইথানল জলও বলতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে চলো। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে এ ও বি দুটি দ্রবণের হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে 5.3 × 10⁴ একক, আর দ্বিতীয়টা 8.5 × 10⁴ হলে কার দ্রাব্যতা বেশি হবে। পরিষ্কার একটা জিনিস মনে রেখো যে হেনরি ধ্রুবক অর্থাৎ KH এর সঙ্গে দ্রাব্যতার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা মনে রেখো। অর্থাৎ যার KH যত বেশি তার দ্রাব্যতা তত কম, আর যার KH যত কম তার দ্রাব্যতা তত বেশি। এখন এর কত 5.3 × 10⁴, আর বি এর কত 8.5 × 10⁴। স্বাভাবিকভাবে দ্রাব্যতা বেশি কার হবে? অবশ্যই এর। কোনটার হবে? এর দ্রাব্যতা বেশি হবে। ক্লিয়ার? পরেরটাই চলো। কোনটির ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান Al2SO4 এর সমান? প্রথমে Al2SO4 এর ভ্যান্ট অফ ফ্যাক্টরটা আমি বের করে নিই। চলো দেখো Al2SO4 ভাঙছে 2Al3 প্লাস 3SO4 2-, তাহলে কত হলো? মোট কত হলো? মোট আয়ন কত? এখানে দুটো, এখানে তিনটে, তাহলে কত? 5। এবার ABCD চারটেই ভাঙো তো। AlNO3 Al অত হইচই করছি না, হ্যাঁ, একটু শিখে নাও বিষয়গুলো। AlNO3 তাহলে Al3+, আর নাইট্রেট মানে 3NO3-, তাহলে কটা হলো? 4টে হলো। বিতে চলো K4, এটা শিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। CN6, তাহলে এটা হবে 4K++ FeCN6 4-, তাহলে কটা হলো?
এখানে হলো 5টা। সিতে চলো K2SO4, এটা তো তোমরা জানো, K2SO4 মানে 2K প্লাস SO4 2 মাইনাস, তাহলে কটা হলো? 3টে। আর একটা রয়েছে দেখো K3FeCN হোল 6, তাহলে এটার ভাঙলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3K প্লাস প্লাস FeCN হোল 6 3 মাইনাস, তাই তো? তাহলে এখানে কটা হলো? 4টে। এই যে এর একটা আর এর 3টে, 4টে। তাহলে অবশ্যই উত্তর হবে কোনটা? K4FeCN হোল 6, কারণ Al2SO4 হোল 3 মোট আয়নের সংখ্যা 5, তাহলে ভ্যান টপ ফ্যাক্টর 5। তাহলে এখানে 4টের মধ্যে এর 4টে, এর 4টে, এর 5টা, এর 3টে, এর 4টে, তাহলে উত্তর কোনটা হলো? K4FeCN হোল 6। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 1 নম্বর প্রশ্ন, আদর্শ দ্রবণ কাকে বলে? একটি আদর্শ দ্রবণের উদাহরণ দাও। এখানে আমি সুন্দর করে লিখে নিয়েছি, তোমাদের সময় বাঁচানোর জন্য আমি লিখে নিলাম। যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় ও যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদের বলে আদর্শ দ্রবণ। আর যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে বলে অনাদর্শ দ্রবণ, নন আইডিয়াল সলিউশন। এখন আদর্শ দ্রবণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ আদর্শ দ্রবণ গঠনকারী অণুগুলোর কণাগুলোর প্রত্যেকের আকার আয়তন সমস্ত দিক থেকে সাদৃশ্যপূর্ণ হয়, একই হয়, যে কারণে এদের আয়তনের কোনো পরিবর্তন, আন্তঃআণবিক ব্যবধান এত কম হয় যে এদের ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু 0 হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আদর্শ দ্রবণের ক্ষেত্রে সেটা হলো ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ আদর্শ দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে তাপের উদ্ভবও হয় না, তাপের শোষণও হয় না, অর্থাৎ সে কারণে ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0 হয়। এখন প্রশ্ন আদর্শ দ্রবণের উদাহরণের। বাস্তবে দেখো আদর্শ দ্রবণ, বাস্তবে আদর্শ দ্রবণের যথাযথ উদাহরণ দেওয়াটা খুব মানে মুশকিলের, কারণ বুঝতেই পারছো ডেল ভি মিক্সিং 0, ডেল এইচ মিক্সিং 0 এগুলো হওয়াটা খুবই কঠিন ব্যাপার। তবে খুব সামান্য কিছু দ্রবণ আছে যারা আদর্শ দ্রবণের খুব কাছাকাছি আচরণ করে, যেমন N-হেক্সেন, N-হেপ্টেন রয়েছে, বেনজিন টলুইনের দ্রবণ রয়েছে ইত্যাদি। ওকে, এটা রেডি করো। তাহলে সংজ্ঞা, উদাহরণ আর কিছু তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। অনেক সময় পরীক্ষায় তোমাদের আসে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের একটি পার্থক্য লেখো, সেটাও একটু দেখে রেখো। চলো নেক্সট প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন দেখো, জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, কারণ ব্যাখ্যা করো। চলো আমি আগে উত্তরটা তোমাদের লিখে নিয়ে তারপর ব্যাখ্যা দেব। দেখো, যখন শুধুমাত্র জল ছিল দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক রূপে, তখন ওই বিশুদ্ধ দ্রাবকের উপরিতলের সমস্ত ক্ষেত্রফল থেকেই শুধুই জলের বাষ্পীভবন হয়, ফলে বাষ্পচাপ বেশি থাকে। কিন্তু যখনই নুন মেশানো হলো তাহলে স্বাভাবিকভাবেই উৎপন্ন দ্রবণ তখন দ্রবণ হয়ে গেল, উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ পূর্বের থেকে কমে যায়। কেন কমে যায়? কারণ উপরিতলের ক্ষেত্রফলে জল ও নুন উভয়ই থাকে, ফলে দ্রবণের বাষ্পচাপ তখন এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যখন শুধুমাত্র জল ছিল তখন এই উপরিতল থেকে টোটালটাই জল ছিল উপরিতলের ক্ষেত্রফল জুড়ে, তাহলে এখানে জলের বাষ্পীভবন বেশি হবে। কিন্তু যেই মাত্র নুন মেশানো হলো টোটালটা তো জল থাকবে না, যদি 70%ও জল অ্যাকুয়ার করে এই জায়গাটা, 30% নুন থাকবে, ফলে এখান থেকে জলের বাষ্পীভবনটা কি কমে যাবে, ফলে উপরের বাষ্পচাপ কমে যাবে। এইবার আমরা স্ফুটনাঙ্ক কাকে বলি? স্ফুটনাঙ্ক বলি যে একটি নির্দিষ্ট চাপে কোনো তরল যে উষ্ণতায় ফুটতে শুরু করে, তাহলে এই চাপ মানে যখন কোনো তরলের চাপ, ভেতরের চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় তখন তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। এবার এখানে একটা গ্রাফ এঁকে দেখো, বুঝিয়েছি তোমাদের আমি, এখানে বাষ্পচাপ, এটা উষ্ণতা। যখন বিশুদ্ধ দ্রাবক ছিল তখন দেখো গ্রাফটা এরকম, আমি ধরে নিলাম এই উষ্ণতাটা অর্থাৎ টিবিটা ছিল এই তরলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, ধরে এঁকে নিলাম। এবার যে মাত্র ওই দ্রাবকের মধ্যে লবণ মেশানো হলো, নুন মেশানো হলো, সঙ্গে সঙ্গে দ্রবণ হয়ে গেল, তাহলে ওর বাষ্পচাপটা কমে গেল। তাহলে এই উষ্ণতাতেই টিবিতে ওর বাষ্পচাপ এখান থেকে নেমে এলো কোথায়? এখানে, এখানে। কিন্তু এই বাষ্পচাপে তো ওইটা স্ফুটনাঙ্ক হবে না, বলতে পারি না, ফুটবে না তরলটা, তাহলে ওকে আগের চাপের সমানে যেতে হবে। আগের চাপের সমান মানে এই যে এই চাপটায় যেতে গেলে দেখো এখান থেকে এখানে যেতে গেলে এ দেখো উষ্ণতা বাড়াতে হলো, তাহলে টিবি থেকে কতটা বাড়াতে হলো? টিবি প্রাইম। তাহলে উষ্ণতা বাড়ালে আবার বেশি বেশি করে বাষ্পীভবন হতে থাকবে, ফলে উষ্ণতা বাড়াতে থাকলে আবার বাষ্পচাপ বৃদ্ধি পেতে হবে, তাহলে বাষ্পচাপ বৃদ্ধি পেতে গেলে উষ্ণতা বাড়াতে হবে, যে কারণে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেল। বোঝা গেল ব্যাপারটা? এইটা কিন্তু তোমাদের একটা গ্রাফের মাধ্যমেও পরীক্ষায় আসে যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন, লেখচিত্র সহ ব্যাখ্যা করো। আমি এখানে তোমাদের সব রকম ভাবেই ব্যাখ্যা করে দিলাম। ক্লিয়ার? চলো 3 নম্বর প্রশ্নে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন, কোনো দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপ সমীকরণটি বিবৃত করো। ওকে, চলো দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো
ধরা যাক কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের মোলার গারত্ব, অবিশ্রবণ চাপ ও পরম উষ্ণতা যথাক্রমে সি, পাই এবং টি। কারণ তোমরা জানো এই সমস্ত সূত্রগুলি অ্যাপ্লিকেবল হতে গেলে দ্রাবকে অবশ্যই হতে হবে কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজন ক্ষমতা থাকলে চলবে না, বিয়োজন ক্ষমতা থাকলে চলবে না, এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রেখো, দ্রবণটিকে অবশ্যই হতে হয় লঘু। তাহলে এতগুলো সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে দ্রবণটির অবিশ্রবণ চাপ ধরা হয়েছে পাই, পরম উষ্ণতা এক্ষেত্রে টি এবং মোলার গারত্ব সি। তাহলে ভ্যান টপের প্রথম সূত্রে আমরা জানি যদি উষ্ণতা স্থির থাকে যে দ্রবণের অবিশ্রবণ চাপ মোলার গারত্বের সমানুপাতিক, আর দ্বিতীয় সূত্রে আমরা জানি যে যদি গারত্ব স্থির থাকে তাহলে অবিশ্রবণ চাপ পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে দেখতেই পাচ্ছ পাই প্রপোর্শনাল টু সি এবং পাই প্রপোর্শনাল টু টি। তাহলে প্রথম আর দ্বিতীয় সূত্রকে সমন্বয় করলে ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি পাই? পাই প্রপোর্শনাল টু সিটি, যেখানে প্রত্যেকেই পরিবর্তনশীল, বা পাই ইকুয়ালস টু কে সিটি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে কে এর মান সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান, যার মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা সমীকরণে কে এর জায়গায় আর বসাতেই পারি। তাহলে আলটিমেটলি বসিয়ে আমরা যেটা পেলাম পাই সমান সিআরটি, এই পাই সমান সিআরটি এই সমীকরণটিকে বলা হয় ভ্যান টপ সমীকরণ। ওকে, ভ্যান টপ সমীকরণ। এখানে সি মানে মোলার গারত্ব, সিটাকে তুমি এইভাবেও লিখতে পারো, পাই সমান সমান সি এর জায়গায় n/v RT, সেভাবেও লিখতে পারো, কারণ মোলার গারত্ব মানেই n/v, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো পাই ভি সমান সমান nRT। তাহলে পাই ভি সমান সমান nRT লক্ষ্য করেছো, পিভি সমান nRTর সঙ্গে সমতুল্য। তাহলে দেখা যাচ্ছে যে কোনো দ্রবণের অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণটা সেটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান nRTকেও মেনে চলছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং পাই সমান সিআরটি এখান থেকে কিন্তু তোমাদের গাণিতিক সমস্যা নিউমেরিক্যাল প্রবলেমসও আসে। ওকে, সেটা আমি করাবো তোমাদের আলাদা করে। চলো নেক্সট কোয়েশ্চেনে দেখি। পরের প্রশ্নটা দেখো, 0.1 মোলার ApCl3, 0.1 মোলার BaCl2, 0.1 মোলার NaCl দ্রবণের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সব থেকে বেশি এবং কেন? এখানে খেয়াল করে দেখো প্রত্যেকের মোলার গারত্ব কিন্তু সমান। এবার 0.1 মোলার প্রত্যেকের গারত্ব, তাহলে আমরা এবার জানি সমীকরণটা হচ্ছে ডেল টিবি সমান সমান আই ইন্টু কেবি ইন্টু এম। এখন আই কেন বসলো? আই বসলো যেহেতু প্রত্যেকটা দ্রবণই এখানে তড়িৎ বিশ্লেষ্য। যদি তড়িৎ অবিশ্লেষ্য হতো তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী কি হতো? রাউল্টের সূত্র অনুযায়ী হতো ডেল টিবি সমান সমান কেবি ইন্টু এম। ক্লিয়ার? এবার খেয়াল করে দেখো প্রত্যেকের ক্ষেত্রেই এম এর মান কত? 0.1 মোলার। ক্লিয়ার? আবার দেখতেই পাচ্ছ কেবি সমান এখানে ধ্রুবক, তাহলে প্রতিটার ক্ষেত্রে এর মান সমান। তাহলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেল টিবিটা ডিরেক্টলি ডিপেন্ড করছে কার উপর? ভ্যান টপ ফ্যাক্টর আই এর উপর। তাহলে যার ভ্যান টপ ফ্যাক্টর যত বেশি হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো দেখি এবার তিনটের কার ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর সব থেকে বেশি। প্রথমে চলে আসো ApCl3। ApCl3 মানে ফেরিক ক্লোরাইড Ap3+ প্লাস 3Cl মাইনাস। তাহলে এখানে ভ্যান টপ ফ্যাক্টর কত? এর 3 আর 1 4। পরেরটাই চলো BaCl2। BaCl2 মানে Ba2+ প্লাস 2Cl মাইনাস। তাহলে এর ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর কত? এর ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর 3। তারপরে দেখো NaCl। NaCl এর ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর Na+ আর Cl মাইনাস। তাহলে এর ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর কত? 2। বোঝা গেল? তাহলে স্বাভাবিকভাবে সব থেকে বেশি ভ্যান টপ ফ্যাক্টর কার হচ্ছে? ApCl3। দেয়ারফোর ডেল টিবি, তাহলে ডেল টিবি সব থেকে সর্বাধিক হচ্ছে কার? সর্বাধিক হচ্ছে ApCl3। এইভাবে নিজেরা করতে পারবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তিনটে দ্রবণ দিয়ে তোমাদের বলা হয় কোনটার বাষ্পচাপ সব থেকে বেশি হবে, কোনটার অবিশ্রবণ চাপ সব থেকে বেশি হবে। কিচ্ছু না, জাস্ট দেখে নেবে কোনটার ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর সব থেকে বেশি। যার ভ্যান টপ ফ্যাক্টর সব থেকে বেশি হবে তার ক্ষেত্রে সেই ধর্ম যাই দিক না কেন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন যাই হোক না কেন, সব থেকে বেশি হবে। ওকে, বোঝা গেল? পরিষ্কার? চলো পরের প্রশ্নে যাই। দেখো 5 নম্বর প্রশ্ন, ইনজেকশন দেবার সময় শিরাতে যে দ্রবণটি প্রবেশ করানো হয় তার গারত্ব রক্তের গারত্বের সমান হওয়া উচিত কেন? এবার দেখো একটা বিষয় তোমাদের বলে দিই, মানুষের লোহিত কণিকার কোষীয় তরলের গারত্ব, মানুষের লোহিত কণিকার কোষীয় তরলের গারত্ব কত? গারত্ব 0.84%। 0.84%। এবার 3 ধরনের দ্রবণ আছে তোমরা জানো, একটা হচ্ছে আইসোটোনিক, একটা হাইপারটোনিক, আর একটা হচ্ছে
হাইপোটোনিক। ওকে, হাইপোটোনিক। আইসোটোনিক মানে যেখানে দুটোরই গাঢ়ত্ব সমান। হাইপারটোনিক মানে যেখানে একটির গাঢ়ত্ব অপরটির থেকে বেশি। হাইপোটোনিক মানে একটির গাঢ়ত্ব অপরটির থেকে কম। অর্থাৎ এখানে এক্স এর রেসপেক্টে যদি বলি এক্স আর ওয়াই এর গাঢ়ত্ব সমান। হাইপারটোনিক মানে এক্স এর গাঢ়ত্ব ওয়াই এর থেকে বেশি, তাহলে এক্স হাইপারটোনিক রেসপেক্ট অফ ওয়াই। আর এখানে দেখো এক্স এর গাঢ়ত্ব ওয়াই থেকে কম, তাহলে এক্স ইজ হাইপোটোনিক উইথ রেসপেক্ট টু ওয়াই। বোঝা গেল? এবার আমাদের কোষে শিরাতে যে দ্রবণ থাকে তার তো একটা গাঢ়ত্ব থাকে, এই যে লিখে দিলাম 0.84%। এবার যদি ইনজেকশন দেওয়ার সময় শিরাতে এই যে দ্রবণটি প্রবেশ করা হয় তার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সমান না হয়ে কম হয়, তাহলে যে দিলাম যে দ্রবণ তার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের, ব্যাপারটা বুঝে নাও ভালো করে, খুব ইজি ব্যাপার, রক্তের গাঢ়ত্ব থেকে বেশি হয়ে গেল, তাহলে সেই দ্রবণটা আমাদের রক্তের গাঢ়ত্বের রেসপেক্টে কি হয়ে গেল? হাইপারটোনিক হয়ে গেল। তাহলে হাইপারটোনিক হয়ে গেলে তাহলে গাঢ়ত্ব বেশি এর গাঢ়ত্ব কম, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? আমাদের রক্তের ভিতর থেকে কি করবে? জলীয় দ্রবণ এই বাইরে বেরিয়ে আসবে রক্তের অভিস্রবণ প্রক্রিয়ায়, কারণ এটা বেশি গাঢ়ত্বে রেখে সমান করার চেষ্টা করবে, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? লোহিত কণিকা সংকুচিত হয়ে যাবে। আবার যদি যে দ্রবণটা দেওয়া হয় তার গাঢ়ত্ব যদি আমাদের রক্তের গাঢ়ত্ব থেকে কম হয়, অর্থাৎ আমাদের রক্তের গাঢ়ত্ব বেশি, তখন কি হবে? তখন ওই দ্রবণ থেকে জল কি করবে? অভিস্রবণ প্রক্রিয়ায় লোহিত কণিকার অর্থাৎ ওই রক্তের মধ্যে প্রবেশ করবে, ফলে স্বাভাবিকভাবেই লোহিত কণিকা আস্তে 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 স্ফীত হবে, স্ফীত হতে হতে একসময় ফেটে যাবে। এই ঘটনাকে হিমোলিসিস বলে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কাছে এটাও কাম্য নয়, আমাদের কাছে এটাও কাম্য নয়, সেই জন্য যাতে কোনো সমস্যা না হয় তাই ইনজেকশন দেওয়ার সময় শিরাতে যে দ্রবণটি প্রবেশ করানো হয় তার গাঢ়ত্ব অবশ্যই রক্তের গাঢ়ত্বের সমান হওয়া উচিত। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট চলো, এটা সুন্দর করে তোমরা একটু লিখে নিও। নেক্সট চলো, দেখো 6 নম্বর প্রশ্ন, ক্রায়োস্কোপিক ধ্রুবক কাকে বলে? এর একক লেখো। দেখো ক্রায়োস্কোপিক ধ্রুবক কাকে বলে? এর একক লেখো। দু ধরনের ধ্রুবক আমাদের মুখস্থ রাখতে হবে, দুটোই পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। ক্রায়োস্কোপিক ধ্রুবক একটা, আর একটা ইবিউলোস্কোপিক ধ্রুবক। ক্রায়োস্কোপিক ধ্রুবক কোনটা? 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে, এই শর্তগুলো কিন্তু বারবার লিখতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে বলে ওই দ্রাবকের ক্রায়োস্কোপিক ধ্রুবক। দেখো এটা বুঝিয়ে দিচ্ছি, আমাদের ফর্মুলাটা কি হচ্ছে? ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু স্মল এম যেখানে মোলার গাঢ়ত্ব, তাহলে এখানে কে এফ সমান সমান তাহলে কত হচ্ছে? ডেল টি এফ বাই এম। এখন এম সমান সমান 1, এই যে বলে দিয়েছে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করতে হবে, তাহলে এম সমান 1 হচ্ছে। তাহলে এম যদি 1 হয়ে যায়, একক হয়ে যায়, তাহলে কে এফ সমান সমান ডেল টি এফ। তাহলে কে এফটা ডিপেন্ড করছে কার উপর? ডেল টি এফ এর, ওই যে দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তার মানে ডেল টি এফ, তাহলে কে এফ সমান ডেল টি এফ হবে। সংজ্ঞাটা বোঝা গেল? এককটা কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। কোথা থেকে এলো আমি মনে রাখবো না, কিভাবে মনে থাকবে আমাদের? দেখো কে এফ সমান ডেল টি এফ বাই এম। ডেল টি এফ মানে উষ্ণতার ব্যবধান, তার মানে কেলভিন, আর এম মানে মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব মানে আমরা কি জানি? মোলার গাঢ়ত্ব এম সমান সমান আমরা জানি এন বাই, তাহলে এখানে মানে কত মোল কত পরিমাণের মধ্যে রয়েছে, তাহলে মোল পার কেজি, তাহলে মোল পার কেজি হলে কেলভিন কেজিটা উপরে চলে গেল, কেলভিন কেজি মোল ইনভার্স। ওকে, কেলভিন কেজি মোল ইনভার্স। ক্লিয়ার? নেক্সট চলো 7 নম্বর প্রশ্নে চলো। দেখো ভ্যান টপ গুণক কাকে বলে? কোন অবস্থায় এর মান 1-এর সমান বেশি, মানে 1-এর বেশি এবং 1-এর কম হবে। ওকে চলো, ভ্যান টপ গুণক কাকে বলে দেখি। দেখো লঘু দ্রবণের কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও ওই ধর্মের তাত্ত্বিক মানের অনুপাতকে বলে ভ্যান টপ ফ্যাক্টর। অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু, এই দুটোর অনুপাতকে বলে ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর আই সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি? বিভিন্ন সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে পাই প্রাইম বাই পাই লিখতে পারি। তারপরে কি লিখতে পারি? ডেল পি প্রাইম বাই ডেল পি, তোমার বাষ্পীয় চাপের ক্ষেত্রে, বাষ্প চাপের ক্ষেত্রে। তারপরে কি লিখতে পারি? ডেল টিবি প্রাইম স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে লিখতে পারি। তারপরে হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে লিখতে পারি ডেল টি এ প্রাইম বাই ডেল টি এফ। এত কিছু লিখতেই পারি, তাই না? ব্যাপারটা বোঝা গেল? তাহলে ভ্যান টপ ফ্যাক্টর হচ্ছে ধরো স্ফুটনাঙ্কের উন্নয়ন, ধরো অ্যাসিটিক অ্যাসিড আমি জলের মধ্যে দিলাম, জলে দ্রবীভূত করলাম। তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে জলে দ্রবীভূত করার পর স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হলো, যেটার আমি একটা এক্সপেরিমেন্টালি যে ভ্যালুটা পেলাম সেটা উপরে বসালাম। আর আমি অ্যাসিটিক অ্যাসিড জলে দিলে যেটা পাবো ভাবলাম, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু,
যেটা থিওরিটিক্যাল ভ্যালু, সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুর অনুপাতকে বলা হয় ভ্যান টপ ফ্যাক্টর। ওকে, ভ্যান টপ ফ্যাক্টর কখন একের সমান হয়, কখন একের বেশি হয়, কখন একের কম হয়। চলো দেখি। তিনটে কন্ডিশন। ওকে, 3 কন্ডিশন। নাম্বার 1 ভালো করে দেখে নাও। কন্ডিশন নাম্বার 1, যদি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব হয়, যদি দ্রাবটি তড়িৎ অবিশ্লেষ্য হয়, সেক্ষেত্রে আই সমান সমান হবে 1। ওকে, এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু সেম হবে। নাম্বার 2, ভালো করে দেখো, যদি দ্রাবটি সংযোজন ক্ষমতা থাকে, সংযোজন ক্ষমতা থাকে, সংযোজন ক্ষমতা থাকলে কি হবে, সেক্ষেত্রে আই হবে লেস দ্যান 1। ওকে, আর একটা শর্ত দেখো, এটা মনে রেখো, 3 নম্বর শর্ত, যদি বিয়োজন ক্ষমতা থাকে, অর্থাৎ কোনো একটা জিনিস আয়নিত NaCl, NaCl কি হলো, Na প্লাস আর Cl মাইনাস দুটো আয়ন তৈরি করলো, বিয়োজিত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর আয়ের 1 এর বেশি হবে। ক্লিয়ার? তাহলে তড়িৎ অবিশ্লেষ্য হলে I = 1, যেমন গ্লুকোজ, সুক্রোজ এদের ক্ষেত্রে। নাম্বার 2, সংযোজন ক্ষমতা, যদি অ্যাসিটিক অ্যাসিড যদি ডাইমার তৈরি করে, যেমন অ্যাসিটিক অ্যাসিড ডাইমার তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আই লেস দ্যান 1। আবার বিয়োজন, যেমন NaCl, CaCl2, MgCl2 এই সমস্ত আয়নীয় যৌগ যারা বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টর কিন্তু আয়ের থেকে বেশি হয়। ক্লিয়ার? নেক্সট চলো। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, ইবিউলোস্কোপিক ধ্রুবক কাকে বলে? আর সাথে একটা প্রশ্ন আছে, 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবক অপেক্ষা কত গুণ বেশি বা কম? এই যে সঙ্গে যে অ্যাডিশনাল কোয়েশ্চেনটা, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ইবিউলোস্কোপিক ধ্রুবক, কিছুক্ষণ আগে তোমাদের আমি ক্রায়োস্কোপিক ধ্রুবক বুঝিয়েছি। ইবিউলোস্কোপিক ধ্রুবক মানে হচ্ছে তোমার কেবি, ঠিক একই রকম। এটা আমি আর বোঝাচ্ছি না, একবার বলে দিচ্ছি শুধু। দেখো এটা কি না, 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অনুপরিমাণ, 1 গ্রাম অনুপরিমাণ কোনো তড়িৎবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের যা উন্নয়ন হয় সেটাই ইবিউলোস্কোপিক ধ্রুবক। অর্থাৎ ডেল টিবি সমান সমান কেবি ইন্টু এম। তাহলে এখানে স্বাভাবিকভাবেই কেবি সমান সমান বোঝানোর দরকার নেই, কিছুক্ষণ আগেই বুঝিয়েছি, একই ব্যাপার, শুধু একটুখানি ডিফারেন্স, এফ এর জায়গায় বি বসে গেছে। এম যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে কেবি সমান সমান কি হচ্ছে, ডেল টি। অর্থাৎ 1 গ্রাম অনুপরিমাণ কোনো দ্রাব দ্রবীভূত করলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের যা উন্নয়ন হয় সেটাই হচ্ছে ইবিউলোস্কোপিক ধ্রুবক। মনে থাকবে? আচ্ছা, ইম্পর্টেন্ট যেটা দ্বিতীয়টা, এটা অবজেক্টিভে খুব আসে, সেটা হলো মনে রেখো 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবকের কেবি এর মানের থেকে 10 গুণ বেশি হবে, 10 গুণ বেশি হবে। মনে থাকবে, 100 গ্রাম কেবি এর ক্ষেত্রে 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবক অপেক্ষা 10 গুণ বেশি হবে। অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে যদি ভ্যালু কেবি এর মান যদি x হয়, সুতরাং তাহলে 100 গ্রামের ক্ষেত্রে সেই মান কত হবে, 10x। মনে থাকবে, এই লাইনটাকে মনে রেখো, এটা এমসিকিউ ফরম্যাটেও তোমাদের পরীক্ষায় আসে, এই প্রশ্নটা আসে। 100 গ্রাম অর্থাৎ দ্রাবকের পরিমাণ যত কমবে তত কেবি এর ভ্যালু বাড়বে। ক্লিয়ার? মনে রেখো, এটা 10 গুণ বেড়ে যায়। নেক্সট চলো, 9 নম্বর প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10, পাহাড়ি রাস্তায় জমে থাকা বরফ গলাতে CaCl2 ব্যবহার করা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, পাহাড়ি রাস্তায় পড়ে থাকা বরফের মধ্যে NaCl অথবা CaCl2 ছড়িয়ে দেওয়া হয়, যাতে পরিবেশের উষ্ণতা যখন ওই লবণ জল মিশ্রণে সর্বনিম্ন হিমাঙ্কের উপরে ওঠে, তখন ওই বরফ সহজেই গলে যায় এবং রাস্তা সহজেই বরফমুক্ত হয়ে চলাচলের যোগ্য হয়। অর্থাৎ দেখো, শুধুমাত্র যদি বরফ থাকতো সে তো সহজে গলতো না, কিন্তু যেই ওর মধ্যে CaCl2 অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কোনো লবণ দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে বলতো, ওই ওদের উষ্ণতাটা, যদি ওই লবণ জল মিশ্রিত ওদের উষ্ণতাটা কমে যাচ্ছে, হিমাঙ্কটা কমে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে পরিবেশের উষ্ণতা যদি ওর উপরে উঠে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ওই বরফ গলতে শুরু করলো। তাই এর কথা মনে রেখো। দেখো, একটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে, CaCl2 দেওয়ার ফলে -55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বরফ গলাতে সক্ষম হয়। তাহলে বুঝতে পারছো, তাপমাত্রা যদি -55 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাও হিমাঙ্কের অবনমনের জন্য ওই উষ্ণতাতেও বরফ গলতে পারে। তাই কি হয়, রাস্তা সহজেই বরফ মুক্ত হয়ে যায়, চলাচলের পক্ষে যোগ্য হয়। ক্লিয়ার? এই পরীক্ষায় আসলে এইটুকু উত্তর সুন্দর করে লিখবে, এটা 2 নম্বরের প্রশ্ন আসে পরীক্ষায়। নেক্সট চলো, পরের প্রশ্ন দেখো, Ki এর জলীয় দ্রবণ এসে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের সঙ্গে HgI2 এর জলীয় দ্রবণ যোগ করলে
অর্থাৎ মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের কি পরিবর্তন হবে? চলো দেখি। দেখো, যেহেতু এখানে আয়নিত হওয়ার প্রশ্ন আসছে, তাই স্বাভাবিকভাবেই এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর চলে আসছে। তাহলে ডেলটি এফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন সমান সমান আই ইন্টু কে এফ ইন্টু স্মল এম। এবার দেখতেই পাচ্ছ 2Ki HgI2 এর সঙ্গে বিক্রিয়া করে K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের একটা জটিল লবণ তৈরি করছে। এবার দেখো HgI2 দেওয়ার আগে Ki আয়নিত হয়ে কি তৈরি করেছে? 2K প্লাস প্লাস 2I মাইনাস। তাহলে মোট আয়ন সংখ্যা এখানে কত? মোট আয়ন সংখ্যা 4। যেই মাত্র HgI2 এর সঙ্গে জটিল লবণ তৈরি করেছে তখন দেখো আয়নিত হয়ে 2K প্লাস প্লাস HgI4 2 মাইনাস। তাহলে এখানে আয়নের সংখ্যা 3। তাহলে কি হলো? আয়নের সংখ্যা ছিল 4, আর পরে HgI2 দেয়া জলীয় দ্রবণের মধ্যে দেওয়ার ফলে হয়ে গেল আয়নের সংখ্যা 3। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কমে গেল। তাহলে যদি আই কমে যায়, স্বাভাবিকভাবেই এখানে ডেলটি এফ যা ছিল এখানে ডেলটি এফ প্রাইম স্বাভাবিকভাবে কি হবে? ডেলটি এফ এখানে 4 ছিল, তাহলে এটা বেশি। তাহলে ডেলটি এফ গ্রেটার দেন ডেলটি এফ প্রাইম। তার মানে বোঝা যাচ্ছে Ki জলীয় দ্রবণে HgI2 যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কে কি পরিবর্তন হবে? হিমাঙ্কের অবনমন কমে যাবে। হিমাঙ্কের অবনমন কমে যাবে। কেন কমে যাবে? কারণ বুঝতেই পারছো এখানে আয়নের সংখ্যা কমে গেল, তাই এখানে হিমাঙ্কের অবনমন কমে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলো। দেখো নেক্সট কোয়েশ্চেন, লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম মেনে চলা দুটি প্রয়োজনীয় শর্ত লেখো। অবশ্যই দুটো প্রয়োজনীয় শর্ত তোমাদের একাধিকবার বলা হয়েছে অলরেডি। কি শর্ত? যে দ্রাব্যকে হতে হবে কি? দ্রাব্যকে হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য। এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে তড়িৎ অবিশ্লেষ্য। 2 নম্বর অবশ্যই হতে হবে কঠিন। 3 নম্বর হতে হবে যেটা এর সংযোজন ক্ষমতা থাকলে চলবে না, মানে সংযোজন ক্ষমতা থাকবে না। 4 নম্বর এর বিয়োজন ক্ষমতা থাকলে চলবে না। ওকে, লঘু দ্রবণের আর দ্রবণটিকে লঘু হতে হবে সেটা এখানে বলেই দিয়েছে। লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম মেনে চলা দুটো প্রয়োজনীয় শর্ত এখানে 4টে বলে দিলাম। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, কঠিন হতে হবে, সংযোজন ক্ষমতা, বিয়োজন ক্ষমতা এগুলো থাকলে চলবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে দেখো, প্রদত্ত জলীয় দ্রবণগুলিকে হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও এবং কারণ ব্যাখ্যা করো। দেখো 0.1 মোলার গ্লুকোজ, 0.1 মোলার MgCl2, 0.1 মোলার NaCl প্রত্যেকের গাঢ়ত্ব কিন্তু সমান। এবার ডেলটি এফ সমান সমান আমরা কি জানি? Kb ইন্টু এম ইন্টু আই দিয়ে দাও, যেহেতু এখানে আয়নিত হওয়ার প্রশ্ন আসছে, ভ্যান্ট অফ ফ্যাক্টরের প্রশ্ন আসছে। এবার আগে দেখে নাও তো প্রত্যেকের ভ্যান্ট অফ ফ্যাক্টর কত। তাহলে 0.1 মোলার গ্লুকোজের ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? অবশ্যই 1। কেন বলো তো? কারণ গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। নেক্সট 0.1 মোলার MgCl2 ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? MgCl2 মানে Mg2 প্লাস 2Cl মাইনাস, তার মানে 3। আর 0.1 মোলার NaCl এর ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? 2, Na প্লাস Cl মাইনাস। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর সব থেকে বেশি কোনটা? MgCl2। তাহলে সব থেকে বেশি যদি MgCl2 হয়, তাহলে হিমাঙ্কের অবনমন সব থেকে বেশি কার হলো? তাহলে হিমাঙ্কের, ভালো করে বোঝো কিন্তু এই জায়গাটায়, হিমাঙ্কের অবনমন সব থেকে বেশি হয়েছে, সব থেকে বেশি কার হলো? MgCl2। তাহলে ওর হিমাঙ্ক সব থেকে কমে গেল। তাহলে এবার বলছে দেখো, তাহলে বলছে কার হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ওর অবনমন যদি সব থেকে কম হয়, তাহলে আমি লিখতে পারি যে সব থেকে কম হিমাঙ্ক 0.1 মোলার MgCl2 এর হিমাঙ্ক সব থেকে কম। তারপরে কার হবে দেখো? 2, 0.1 মোলার NaCl, আর তারপরে হবে 0.1 মোলার গ্লুকোজ। তার মানে আমি যদি তোমায় প্রশ্ন করি উল্টোভাবে যে কার হিমাঙ্ক সব থেকে বেশি, অবশ্যই গ্লুকোজের, কারণ এর অবনমন কম হয়েছে। ক্লিয়ার? এর অবনমন কম হয়েছে, তাই না? এর ভ্যান্ট অফ ফ্যাক্টর 1, তাহলে হিমাঙ্কের অবনমন সব থেকে কম হয়েছে। আর তারপরে হিমাঙ্কের অবনমন একটু বেশি হলো কার? NaCl এর, আর সব থেকে বেশি হলো কার? MgCl2। তাহলে অবনমন যদি সব থেকে বেশি হয় MgCl2, তাহলে হিমাঙ্ক সব থেকে বেশি কার রয়েছে? গ্লুকোজের রয়েছে। ক্লিয়ার? পরিষ্কার। এটা কিন্তু স্ফুটনাঙ্ক হলে উল্টে যেত পুরো, কারণ ওর ক্ষেত্রে উন্নয়ন, ওর ক্ষেত্রে আবার ভ্যান্ট অফ ফ্যাক্টর যার বেশি তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে, কারণ উন্নয়ন বেশি হয়েছে। তাহলে উন্নয়ন বেশি হলে তার স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি হবে। ওকে, চলো নেক্সট। এইটা মনে রেখো, হিমাঙ্কের ক্ষেত্রে একরকম আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একরকম। ভ্যান্ট অফ ফ্যাক্টর দু জায়গায় 2 রকম ভাবে কাজ করবে। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায়
সুক্রোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে কম না বেশি? ব্যাখ্যা করো কি হবে বলো তোমরা। সুক্রোজের জলীয় দ্রবণ দেখো, একদিকে রয়েছে সুক্রোজের জলীয় দ্রবণ, নিজেরাই বুঝতে পারবে জলীয় দ্রবণ, আর একদিকে রয়েছে বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল, ওখানে কিচ্ছু নেই, ওটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এটা একটা দ্রবণ, এটা দ্রাবক। তাহলে কার বেশি হবে বাষ্পচাপ বলো? বিশুদ্ধ, যখন আমি এই যে উপরিতল বাষ্পীভবন উপরিতল থেকে হয়, এখানে টোটালটাই কি রয়েছে? জল রয়েছে। আর যখনই সুক্রোজ, জলের মধ্যে আমি সুক্রোজ মেশালাম, স্বাভাবিকভাবে উপরের দুটো পোর্শন, দুটো ভাগ হয়ে গেল। এই পোর্শনে 100% কে রয়েছে? 100% জল রয়েছে। এখানে জল প্লাস কি রয়েছে? জল প্লাস সুক্রোজ রয়েছে উপরিতলে। তাহলে বলো তো, এখানে যেহেতু 100% জল অ্যাচিভ করে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে বাষ্পীভবনের হারটা এখানে বেশি না এখানে বেশি? সুক্রোজ তার বাষ্পীভূত হবে না, সুক্রোজ তো বাষ্পীভূত হবে না, হবে জল। তাহলে স্বাভাবিকভাবেই বাষ্পীভূত হওয়ার হারটা বুঝে নাও ভালো করে। তাহলে বাষ্পীভবন কোথায় বেশি হবে? এটাকে যদি তুমি 1 দাও, এটাকে যদি 2 নম্বর কেস দাও, তাহলে বাষ্পীভবন কোথায় বেশি হবে? বাষ্পীভবন অবশ্যই বেশি হবে কোথায়? 2তে বেশি হবে। এখানে উপরিতলে পুরোটাই জল রয়েছে, বাষ্পীভবন বেশি হবে 2-এ, আর এখানে জল আর সুক্রোজ রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে বাষ্পীভবন যদি বেশি হয়, তাহলে একটা পাত্রের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে আমি পুরোটাই এখানে জল নিয়েছি, আর একটা সেম কন্টেনারের মধ্যে আমি কি করলাম? আমি জল প্লাস সুক্রোজ নিলাম। তাহলে এই যে উপরের ফাঁকা জায়গাটায় কোথায় বাষ্প বেশি জমা হবে? অবশ্যই জলের ক্ষেত্রে। আর আরেকটা যে জল প্লাস সুক্রোজ, তাহলে জল প্লাস সুক্রোজ এখানে বাষ্পীভবনের হার কম, তাহলে উপরে বাষ্প কম জমা হবে। তাহলে স্বাভাবিকভাবে বলো, সুক্রোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ অবশ্যই কি হবে? সুক্রোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে কি হবে? অবশ্যই কম হবে, অবশ্যই কম হবে। বোঝা গেল ব্যাপারটা? আমি অত লিখলাম না, ব্যাপারটা বুঝিয়ে দিলাম জাস্ট। কারণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তোমরা জানো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তো একটা সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে কি বলা হচ্ছে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে বলা হচ্ছে যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করা যায়, তবে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয়। সেটাই এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমাদের। কেন হয় সেটাও তো বুঝিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো কোয়েশ্চেন নাম্বার 15, বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস কাকে বলে, এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এটাকে বোঝাতে গেলে আমি একটু এঁকে নিত আগে। দেখো আমি একটা ছবি এঁকে দিলাম তোমাদের। দেখো এখানে একটা অর্ধবেদ্য পদ্মা দ্বারা একটি দ্রবণ এবং একটা বিশুদ্ধ দ্রাবক পরস্পর পৃথক আছে। এক্ষেত্রে সাধারণত কি হয়? এক্ষেত্রে তোমরা জানো অভিস্রবণ প্রক্রিয়া ঘটে। অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়? অভিস্রবণ প্রক্রিয়া দ্রাবক থেকে বিশুদ্ধ দ্রাবক দ্রবণের মধ্যে প্রবেশ করতে চায়, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকটা দ্রবণের মধ্যে প্রবেশ করে দ্রাবকের পরিমাণ দুদিকে সমান করতে চায়, গাঢ়ত্বটা। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিসরণ প্রক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রাবকটা রাইট থেকে লেফটের দিকে আসছে। তাহলে আমরা যদি এই দিক থেকে প্রয়োজনীয় পরিমাণ চাপ দিই, এখানে চাপ দিলে এই অভিসরণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা, তোমরা এটা জানো, এই অভিস্রবণ প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে। তাকে কি বলে? তাকে বলে অভিস্রবণ চাপ। এটা তোমরা জানো। এইবার এই যে চাপটা আমরা দিচ্ছি, সেই চাপটা অভিস্রবণ চাপ থেকে যদি এই প্রেশারটা বেশি দিই আরো, অর্থাৎ প্রযুক্ত চাপটা যদি অভিস্রবণ চাপের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দ্রাবক থেকে দ্রবণের দিকে যে দ্রাবকের প্রবাহ হচ্ছিল সেটা রিভার্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। দ্রবণ থেকেই দ্রাবক কোথায় চলে যাবে? দ্রাবকের দিকে চলে যাবে। এই উল্টো ঘটনাকে বলা হয় বিপরীত অভিস্রবণ। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আর একবার বলে দিই, সাধারণত যেটা নর্মালি ঘটে, কোনো দ্রবণকে অর্ধবেদ্য পদ্মা দ্বারা দ্রাবক থেকে পৃথক করলে দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ হয়। এই ঘটনাকে অভিস্রবণ বলে। যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করা যায় তাকে অভিস্রবণ চাপ বলে। এখন প্রযুক্ত চাপটা যদি অভিস্রবণ চাপের থেকে বেশি হয়, তাহলে যে সাধারণ ঘটনাটা অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে তার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ দ্রবণ থেকে দ্রাবকের প্রবাহ বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যাবে। এই প্রক্রিয়াকে বলে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এটা ব্যবহারিক প্রয়োগ আছে। ব্যবহারিক প্রয়োগটা কি? ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণাক্ত জল থেকে লবণ উৎপাদন। ওকে, লবণাক্ত জল থেকে লবণ উৎপাদন কি? একটা পাত্রের মধ্যে যদি লবণাক্ত জল দেওয়া হলো, অর্ধবেদ্য পদ্মা দেওয়া হলো, উল্টো দিকে জল দেওয়া হলো, তাহলে এখানে এই দ্রবণ থেকে, এখানে এই লবণ মিশ্রিত জল থেকে জল এইদিকে চলে যাবে। তাহলে এটা রিভার্স অসমোসিসই হলো।
তাহলে এইটা তাহলে রিভার্স অসমোসিস। এছাড়া বাড়িতে যে ওয়াটার পিউরিফায়ার তোমাদের দেখবে অনেকেরই বাড়িতে আছে, সেই ওয়াটার পিউরিফায়ারে কিন্তু রিভার্স অসমোসিস প্রক্রিয়া প্রয়োগ করা হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, জলীয় দ্রবণে Al2SO4 যৌগের ভ্যান টপ গুণক ও আয়নায়ন মাত্রার মান যথাক্রমে আই ও আলফা হলে দেখাও যে আই সমান 1 + 4 আলফা। চলো দেখি এটা। প্রথমে আমি তোমাদের একটা সমীকরণ দিচ্ছি, আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা আলফা সমান সমান I-1/n-1, এই সমীকরণটা আমরা জানি। এখন দেখো, যেখানে n হচ্ছে একটি অণুর বিয়োজনের ফলে উৎপন্ন আয়নের সংখ্যা। এখন Al2SO4 আয়নায়নটা দেখি আমরা, 2Al3 + 3SO4 2-, তাহলে এখানে মোট আয়নের সংখ্যা কত হচ্ছে? মোট আয়নের সংখ্যা n সমান সমান 3 আর 2 5, এবার বসিয়ে দাও। তাহলে আলফা সমান সমান I-1/5-1 বা আলফা সমান সমান I-1/4। দেয়ারফোর I-1 = 4 আলফা। দেয়ারফোর ছোট্ট একটু অঙ্ক, কিন্তু কিচ্ছু নেই, কিন্তু অঙ্কটায় তোমাকে এই সম্পর্কগুলো জানতে হবে, এইটার আয়নীভবনটা সঠিকভাবে জানতে হবে। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল এটা। চলো পরেরটা দেখি, 18 নম্বর প্রশ্ন। দেখো, আমি সুন্দর করে লিখে দিয়েছি, ইথিলিন গ্লাইকলকে হিমাঙ্করোধক দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় কেন? যেসব দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে থাকে তাদের আমরা হিমাঙ্করোধক দ্রবণ বলি, অ্যান্টিফ্রিজ সলিউশন। এখন দেখো, শীত প্রধান দেশে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে অনেক নিচে থাকায় গাড়ির রেডিয়েটারে ব্যবহৃত জল জমে গেলে জল জমে বরফ হলে কী হয়? আয়তনে বেড়ে যায়, ফলে রেডিয়েটারে চাপ দেয়, রেডিয়েটার ফেটে যায়, এই ক্ষতি হয়। এই অসুবিধা দূর করতে ইথিলিন গ্লাইকল CH2OH এর জলীয় দ্রবণকে হিমাঙ্করোধক দ্রবণ রূপে ব্যবহার করা হয়। কেন? কারণ এই দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। ইথিলিন গ্লাইকল এবং জলের অনুপাত যদি সঠিকভাবে নেওয়া যায়, তাহলে দ্রবণের হিমাঙ্ক -48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো সম্ভব হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই এই মিশ্রণের উষ্ণতা যেহেতু এই এত কম উষ্ণতা পর্যন্ত নামিয়ে নেওয়া যাচ্ছে, ফলে শীতপ্রধান দেশে জলের জমে যাওয়া রোধ করা যায়। ক্লিয়ার? সেই জন্য ইথিলিন গ্লাইকলের এই বিশেষ ধর্ম আছে বলে এটাকে হিমাঙ্করোধক দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়। সুন্দর করে লিখে দিলাম, তোমরা খাতায় লিখে নিও। চলো শেষ প্রশ্ন দেখবো এবার। দেখো, শেষ প্রশ্ন বলছে KNO3 জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ প্রত্যাশিত মানের প্রায় দ্বিগুণ হয়, কারণ সহ ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হলো, ধরো যে সমস্ত যৌগগুলি আয়নিত হয়, ধরো AB একটি যৌগ, সে যদি আয়নিত হয় A++ B- আয়ন উৎপন্ন করল, তাহলে যখন আমি দ্রবণে দিচ্ছি না তার আগে আমি, অর্থাৎ আমার এক্সপেক্টেড ভ্যালু, তাহলে এখানে কণা আমি ধরছি কটা? একটা। কিন্তু যখন দ্রবণের মধ্যে চলে গেল, দ্রবণের মধ্যে যাওয়ার ফলে দুটো আয়ন তৈরি করেছে, দ্রবণের মধ্যে যাওয়ার পর সেখানে কণা হচ্ছে দুটো। তাহলে স্বাভাবিকভাবে তুমি এক্সপেক্টেড ভ্যালু যেটা, অর্থাৎ তুমি যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা তুমি যেটা ক্যালকুলেট করছো, বসাচ্ছ ক্যালকুলেটেড ভ্যালু, সেখানে তুমি n এর মান ধরছো কত? 1। কিন্তু এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে পরীক্ষামূলক যে মানটা পাচ্ছ সেটা তো তোমার এক্সপেকটেশনের উপর হচ্ছে না, সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু কিন্তু ডিপেন্ড করছে ভেতরে কটা কণা, অর্থাৎ সেখানে কিন্তু n = 2। তাহলে স্বাভাবিকভাবেই যে সমস্ত যৌগ আয়নিত হয়, অর্থাৎ বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে তাদের ক্ষেত্রে অভিস্রবণ চাপ বা যে কোনো সংখ্যাগত ধর্মই বলো, তাহলে তাদের পরীক্ষালব্ধ মানটা তত্ত্বগত মানের থেকে কি হয়ে যাচ্ছে? ডবল হতে পারে, মানে বেশি হয়ে যাচ্ছে, ডবল বা ট্রিপল যা খুশি হোক। তাহলে KNO3 এখানে ডবল হচ্ছে কেন সেটা বলে দিই। কারণ KNO3 যখন যোগ করছি না তখন এখানে কণা সংখ্যা ধরছি কটা? একটা। কিন্তু যেই মাত্র এটা দ্রবণে যাচ্ছে, সঙ্গে সঙ্গে K++ NO3- এখানে দুটো আয়নে ভেঙে গেল, স্বাভাবিকভাবেই এর এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এর ক্যালকুলেটেড ভ্যালুর থেকে কি হয়ে যাবে? ক্যালকুলেটেড ভ্যালুর থেকে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যাবে। আবার অনেকে আছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড কি করে? অ্যাসিটিক অ্যাসিড সাধারণত নিজেরা কি করে? দ্রবণে ডাইমার তৈরি করে। দেখো কিভাবে ডাইমার তৈরি করে, এই দেখো দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু, এই দেখো এই যে দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পরের সঙ্গে এই যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ডাইমার তৈরি করলো। তাহলে যখন তুমি 10টি অ্যাসিটিক অ্যাসিডের অণু কোনো দ্রবণে দিচ্ছ, তখন তোমার এই ক্যালকুলেট বা এক্সপেক্টেড ভ্যালু তো তুমি n ধরছো কত? 10।
কিন্তু ভেতরে গিয়ে ও 10টার থেকে কটা অণু তৈরি করলো 5টা, কারণ প্রতি দুটো অণু মিলে একটা অণু তৈরি হয়ে গেল ধরে 5টা। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালুর ক্ষেত্রে এন এর মান কত ধরা হচ্ছে 5, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আবার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা ক্যালকুলেটেড ভ্যালুর কি হয়ে গেল, হাফ হয়ে গেল। বোঝা গেল? তাহলে যারা সংযোজিত হয় তাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু কমে যায় এক্সপেক্টেডের থেকে, আর যারা বিয়োজিত হয় তাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালুর থেকে বেড়ে যায়। ক্লিয়ার? এইভাবে আজকে তোমাদের আমি দ্রবণের চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, সেগুলো আলোচনা করে দিলাম। ক্লিয়ার? খুব তাড়াতাড়ি নেক্সট তড়িৎ বিশ্লেষণ, নেক্সট তোমাদের তড়িৎ রসায়নের চ্যাপ্টার থেকে আমি সাজেশন দেবো, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, সেগুলো লিখে দেবো। আর ইতিমধ্যে তোমাদের টেস্ট পেপার যদি বেরিয়ে গিয়ে থাকে, টেস্ট পেপারের সলিউশন আমি তোমাদের শুরু করে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।